শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন। এখন কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করবার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা গতকালকে দেখলাম যে এনবিআর এর পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি হচ্ছে আমদানি রপ্তানি সহজ করতে একটি সমন্বয়, প্রতিটি জায়গার মধ্যে সমন্বয় কমিটি করার কথা কিন্তু প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে এবং সেসব সমন্বয় কমিটি করা হলে কিন্তু আমদানি রপ্তানি সহজ হবে এবং আমদানি রপ্তানি যদি সহজ হয়, বাংলাদেশের যে অস্থিরতা, পণ্য সংকট দেখিয়ে যে দাম বাড়ানোর অজুহাত দেখা যায় সব জায়গায় বিভিন্ন পণ্যেই, সেটি কিন্তু কমে আসবে। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসাবের প্রেসিডেন্ট এবং এফবিসির পরিচালক মোহাম্মদ নিয়াজ আলী চিশতি। জনাব নিয়াজ আলী চিশতি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা বলছিলাম যে আসলে বাংলাদেশেই কিন্তু বিগত কয়েক বছর ধরেই আমরা দেখছিলাম যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির ব্যাপার এবং প্রতিটি সেক্টরেই কিন্তু আমরা দেখেছিলাম যে সব কিছুর দাম বাড়ানো হয়েছে, জ্বালানি তেল থেকে শুরু করে প্রতিটি জিনিস। এবং একই সাথে আপনি যেই সংগঠনের দায়িত্ব রয়েছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আপনাদের যেই পণ্যগুলো রয়েছে নিশ্চয়ই সেগুলো আসলে বিদেশ থেকে আমদানি করতে হয়, সেগুলোর দামও আমরা দেখছি যে অনেক বেড়ে গিয়েছে। আপনারাও বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন যাতে এই যে আমদানি এগুলোতে সহজ করা হয়, যাতে ভ্যাট কমানো হয়। নিশ্চয়ই আপনি দেখছেন যে গতকালকে যে এনবিআর যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ আসলে এটি আসলে কতটুকু সহায়ক হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। রিসেন্টলি যেটা করা হচ্ছে, সীমান্ত সমন্বয় যে কমিটি করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের আগেরই দাবি ছিল। আমরা জানি যে বাংলাদেশের প্রতি বছর অলমোস্ট $85 বিলিয়ন আমরা কিন্তু আমদানি করে থাকি, অ্যান্ড বিপরীতে আমরা যেটা প্রায় $60 বিলিয়ন আমরা রপ্তানি করি। আর বাকি যে আপনার ডিফারেন্সটা, ডেভিয়েশনটা, সেটা কিন্তু আপনার রেমিটেন্স বা আপনার আমাদের যারা রেমিটেন্স জুড়ে তাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি প্রায় $25 বিলিয়ন। এই যে অর্থনীতি, 460 বিলিয়ন যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি 18 কোটি মানুষের যে সমন্বিত যে প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমাদের অর্থনীতির ভিত রচনা হচ্ছে। বা আমরা কিন্তু বরাবর বলে আসছি যে সকল আপনার দুর্নীতিগুলো বা যে সকল আপনার জটগুলো রয়েছে, স্পেশালি আপনার ব্যাংকে, পোর্টে, কাস্টমসে, এগুলো যদি দূরীভূত করা যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট $2 থেকে $3 বিলিয়ন কিন্তু আমরা সাশ্রয় করতে পারি প্রতি বছর। পোর্টে যে আপনার যে ইটা হয় আপনার ইসের কারণে, এই করপশনের কারণে যে ডিলেটা হয়, পণ্য খালাসের সময়ও দেখি বিষয়গুলো। হ্যাঁ, ওইটাই, সেটাই আর কি। পণ্য খালাসের সময় যে আপনার ইটা হয়, আপনার দেরিটা হয়, বা আপনার বিভিন্ন রকম ভাবে আপনার করপশন থেকে শুরু করে আপনার ডিলে যেটা হয়, সেটার কারণে কিন্তু প্রায় $1.5 থেকে $2 বিলিয়ন কিন্তু আমরা ওয়েস্টেজ করছি। এটা যদি আপনার সমন্বয় করা যায়, এই যে যেটা উদ্যোগ নেওয়া হচ্ছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, যদি আজকে আমরা ওই জায়গায় যেতে পারি, তাহলে কিন্তু আমাদের ইকোনমি কিন্তু এখন যে অবস্থা তার থেকে কিন্তু অনেক বেটার হবে। এবং সেই সাথে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছিল গিয়ে আমাদের ব্যবসায়ীদের কিন্তু স্থায়িত্বটা খুব ইম্পর্টেন্ট। এখন যে অস্থিতিশীল অবস্থাটা ব্যবসায়ীতে যাতে বিচরণ হচ্ছে, এটা খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমরা এটাকে ওয়ার্কআপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা সব থেকে ভালো অবস্থা চলে যাবে। কারণ ইতিমধ্যে আমরা পরিলক্ষিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে। ইতিপূর্বে কিন্তু কিছু পণ্য না, প্রত্যেকটা পণ্য আমদানির ক্ষেত্রে, আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে কিন্তু এমবার্গো ছিল, সেটা 100% মার্জিন দিয়ে কিন্তু করা হতো এলসিটা। বর্তমানে কিন্তু জাস্ট গত পরশুদিন একটা প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনার ওয়েব করা হয়েছে বা উজ্জ্বল করা হয়েছে যে না, ক্লায়েন্ট এবং আপনার ব্যাংকের রিলেশন উপর বেস করে আপনার যে মার্জিনটা, এলসি মার্জিন নেওয়া হবে। এটা আমি খুবই ধন্যবাদ জানাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, যে এটা খুব একটা ভালো একটা ডিসিশন হয়েছে। কারণ অনেক ব্যবসায়ী, ছোট মাঝারি ব্যবসায়ী কিন্তু একেবারে পথে বসেছিল, কারণ তাদের কিন্তু আপনার 100% মার্জিন দেওয়ার মতো সক্ষমতা বেশিরভাগ ক্ষেত্রে 80% ছোট মাঝারি ব্যবসায়ীদের কিন্তু ছিল না। এই যে আপনার সার্কুলেশনটা হচ্ছে, এর জন্য কিন্তু এখন আবার সেই আগের অবস্থাতে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি। আপনি ইন্টারিম গভর্নমেন্টের বেশ কয়েকটি কথাই বলছিলেন। আমরাও দেখছিলাম যে যখনই আসলে সরকার পরিবর্তন হয়, আমরা সেই বিভিন্ন মাধ্যম থেকে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করছেন এবং একই সাথে আমরা দেখছি যে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, আসলে তাদের আসলে কি প্রত্যাশা এই সরকারের কাছে, যে সরকার, এবং একই সাথে আপনারা কি প্রত্যাশা করছেন যে সরকার আসলে আপনাদের জন্য কতটুকু ব্যবসা অনুকূল পরিবেশ তৈরি করতে পারবে বলে আপনার মনে হয়? আমরা এটা বিশ্বাস করি যে বর্তমান যে পিরিয়ডটা, সেটা ট্রানজিশন পিরিয়ড। আমরা যে অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত, ইলেকট্রনিক সেফটি সিকিউরিটি, এখানে দেখেন আপনি বর্তমানে যে গার্মেন্টস সেক্টরে যে কিন্তু একটা বিশাল একটা অস্থিরতা দেখা দিচ্ছে। আপনার
অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, সেগুলো আস্থাহীনতার অবস্থা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আপনার সেফটি সিকিউরিটিটা কিন্তু টোটালি প্রথমে আসা হচ্ছিল কি আপনার ফ্যাক্টরি বা আপনার প্রতিষ্ঠান অথবা আপনার যেই স্থান, যে আপনার বসবাসের স্থান, সেটা কিন্তু তাকে সুরক্ষা করতে হবে প্রথমত। এখন গার্মেন্টস নিজেই সুরক্ষা না, সেই ক্ষেত্রে সুরক্ষা যে উপকরণগুলো সেগুলো আপনি তারা কিভাবে আপনার ইন্টারেস্ট হবে। আগে আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে একটা কিন্তু চেইন, টোটালটা কিন্তু ব্যবসা থেকে শুরু করে আমরা যে অর্থনীতি $460 বিলিয়ন অর্থনীতি দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা চেইন, সাপ্লাই চেইন আছে। এছাড়া রয়েছে আপনার একজনের সাথে একজনের কিন্তু একটা পরিপূরক, আমি আপনার পরিপূরক, আপনি আমার পরিপূরক। কিন্তু এখানে কোথাও যদি আপনি ইন্টারাপশন হয়, সেক্ষেত্রে কিন্তু সকলেই আপনি কোনো না কোনো ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবে। আমরা কিন্তু স্পেশালি আমাদের সেক্টরটা কিন্তু সম্পূর্ণভাবে এখন ক্ষতিগ্রস্ত, কারণ গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রির সাথে সম্পূর্ণভাবে আমাদের সেফটি সিকিউরিটিটা ইনভলভমেন্ট। এখন সব জায়গায় একটা অস্থিতিশীল একটা একটা আস্থাহীনতার অবস্থায় বিরাজমান। যত দ্রুত সম্ভব, ইতিমধ্যে গতকালকে দেখেছি বিকিমির সাথে এর আগেও মানে নেতৃস্থানীয় লোকজন আপনার আমাদের নেতৃবৃন্দ দেখা করেছে এবং একটা একটা হোপ পেয়েছে যে হ্যাঁ, আমরা এই যেমন আজকে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার গার্মেন্টস সেক্টর বা আপনার টেক্সটাইল অ্যাপারেল সেক্টর কিন্তু আপনার চলার কথা, যদি চলে। এবং সেই ক্ষেত্রে যে আপনার সমন্বয়কটা, যে আপনার প্রতিটা পোর্টে যে একটা সমন্বয় কমিটি করা হচ্ছে, সেটা যদি প্রপারলি রুল করে, আমরা বিগত কয়েকদিনে যেটা আমাদের একটু ব্রেকআপ হচ্ছে, সেটা কিন্তু খুব সহসাই এটা আপনার আবারও সেই চেইনটাকে আপনার কমপ্লাই করা বা আপনার অ্যাকোমোডেট করা সম্ভব হবে। সেই সাথে আমাদের যে যে আপনার টাকাগুলো বা যে বৈধ আমাদের কষ্ট যদি মুদ্রাগুলো আপনার পাচার হয়ে গেছে, সেটা যদি আপনার সহসাই আপনার দেশে আনা যায়, তাহলে কিন্তু আমাদের ইকোনমি মানে যেটা ছিল তার থেকে কিন্তু অনেক অনেক অনেকাংশেই কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো এবং আমাদের জিডিপি কিন্তু বাড়বে বলে আমি বিশ্বাস করি। জি, আমরাও দেখেছিলাম যে সেটা অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা যিনি দায়িত্বে রয়েছেন তিনিও কিন্তু বলেছেন একটি টাস্ক ফোর্স ইতিমধ্যেই গঠন করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। এবং আমরা আশা করব যেসব আপনি যেসব দাবি দেওয়াগুলো বলেছিলেন, এবং এগুলো শুধু আপনার দাবি নয়, এগুলো পুরো বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের দাবি। এবং নিশ্চয়ই যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে রয়েছেন, যারা যেই সময়টুকু পাবেন সেই সময়ের মধ্যে এতটুকু বিষয় নিশ্চিত করবেন। একই সাথে বিদেশে যে পাচার হওয়া টাকা, বাংলাদেশের যে টাকা, মানুষের কষ্টার্জিত টাকা যেটি বিদেশে পাচার হয়ে গেছে, সেগুলো নিশ্চয়ই ফিরিয়ে আনবার ব্যাপারে বর্তমান সরকার পদক্ষেপ নেবেন, এই প্রত্যাশা আমরা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের প্রেসিডেন্ট এবং এফবিসিআর পরিচালক মোহাম্মদ নিয়াজ আলী চিশতি। কথা বলছিলেন বর্তমান যে ব্যবসার হালচাল রয়েছে সেগুলো নিয়ে এবং আমদানি রপ্তানি সহজ করতে এনবিআর এর যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে সেটি নিয়ে কথা হচ্ছে তার সাথে। দর্শক, আমরা রয়েছে বাংলাদেশ প্রতিদিন। 95,000 কোটির খোঁজে দুদক, জড়িত 8 মন্ত্রী, 6 প্রতিমন্ত্রী, 15 এমপি। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী 7 জন। পিটিআইকে প্রধান উপদেষ্টা, তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। শাহজাহান খানের ভয়াবহ চাঁদাবাজি, দিনে 10 কোটি টাকা। আমরা দর্শক দেখেছিলাম গতকালকে সংবাদ প্রকাশিত হয়েছিল যে অ্যানা পরিবহনের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু প্রতিদিন 1,60,00,000 টাকার আয় করেন। আজকে যেটিকে সংবাদ শুনতে, শাহজাহান খানের প্রতিদিন 10 কোটি টাকা ইনকাম। কি পরিমাণ আসলে দুর্নীতি এই সেক্টরগুলোতে করা হয়েছে, যেগুলো আসলে প্রতিদিনই এই টাকাগুলো সাধারণ মানুষের পকেট থেকে কিন্তু নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ। সারা দেশে যৌথ বাহিনীর অভিযান। 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, মুখ খুললেন মইনু আহমেদ। আলোচনায় পিলখান হত্যাকাণ্ড। ঋণের অর্থ আত্মসাৎ, নিউইয়র্কে বাংলাদেশি পিতা পুত্র গ্রেপ্তার। আতিকের দুর্নীতির নাটের গুরু এপিএস ফরিদ। দৈনিক ইত্তেফাক, তিস্তার পানি বন্টনে আন্তর্জাতিক আইন মানতে হবে ডক্টর ইউনূস। এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। নিষ্পন্ন থাকা কোনো দেশেরই লাভ হচ্ছে না। পাওনা 10,000 কোটি টাকা চেয়েছে আদানি পাওয়ার। শিক্ষকের স্কেলের আঘাতে চোখ হারালো শিশু শিক্ষার্থী। আমি এই স্বপ্নেই দেখেছি এবং আরও স্বপ্ন আছে। প্রথম ফুটবলার হিসেবে 900 গোল করার পর রোনালদো। আজ থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা, মালিকদের সঙ্গে শ্রমিক সংগঠনের বৈঠকের সিদ্ধান্ত। কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, শিশুসহ নিহত 4। রয়েছে যুগান্তর। সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি, পকেটে 6,000 কোটি টাকা। পিটিআইকে ডক্টর ইউনূস, তিস্তার পানি সমস্যার সমাধান হতে হবে। 7 দিনের রিমান্ড। দলগুলোর সংস্কারে গুরুত্ব আরোপের পরামর্শ। এখনই নির্বাচন না, ছাত্র জনতার। রাষ্ট্র সংস্কারে 1 বছর সময় দিতে চাই, সার্জিস আলম। সংস্কারের কাজ শুরু হয়েছে, এই জন্য সময় লাগবে, বাকের মজুমদার।
ভারতের ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ, পানি সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধের ডাক। চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত দীপুমণির ভাই টিপু চক্রের শত কোটি টাকার বাণিজ্য। প্লট বাগাতে সাবেক মন্ত্রীর কাণ্ড। ইসলামী ব্যাংকের 2000 কোটি টাকার ঋণ জালিয়াতি। রয়েছে কালের কণ্ঠ। বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ। ইসলামী দল ভারতের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম দুর্নীতি। পিটিআই ডক্টর ইউনূস, তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ, তদন্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পায়নি। রূপগঞ্জে মাদকের ভয়ঙ্কর থাবা, নিয়ন্ত্রণে পাপ্পা গাজী এমদাদ মিজান। নিহত সাগরের পরিবারের পাশে থাকবেন তারেক রহমান। চলছে বঙ্গবন্ধু রেল সেতুর শেষ পর্যায়ের কাজ। রয়েছে জনকণ্ঠ। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। পিটিআই ডক্টর মোহাম্মদ ইউনূস, বাতিল হচ্ছে বই ছাপার দরপত্র। কারসাজিতে বাড়ছে চালের দাম। বন্যা ও ত্রাণের অজুহাতে ব্যবসায়ীদের বাজার অস্থিরতায় ব্যবসায়ীরা দায়ী হলে কঠোর ব্যবস্থা। অর্থ উপদেষ্টা দায়ী কর্মীষ্ঠের মন্তব্য। সমস্যা সত্ত্বেও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। মশা বেড়ে যাওয়ার রাজধানীতে মশারির চাহিদা বেড়েছে। দোকানগুলোতে বেড়েছে মশারি বিক্রি। শুক্রবার নগরীর 0 পয়েন্ট এলাকার একটি কারখানায়। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না আদানি। নোয়াখালীতে এখনো পানিবন্দী হাজারো মানুষ। বন্যাদের সহায়তায় $40 লাখ দিল জাতিসংঘ। এরপর শেষ সময় আলো। হাসিনার আয়া বুয়ারাও বাগিয়েছেন প্লট। উচ্চ পর্যায়ের চাপে রাজুকের প্রতিহতের ক্ষমতা ছিল না। ডক্টর ইফতেখারুজ্জামান, বাতিলের আতঙ্কে প্লট হাত বদল করতে চাইছেন অনেকেই। রাজুকের কাছে ব্যাখ্যা নেই। একসঙ্গে 127 জনকে প্লট বরাদ্দ। শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ। গভীরভাবে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের তাগিদ। পিটিআই ডক্টর ইউনূসের সাক্ষাৎকার। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তা পানি চায় বাংলাদেশ। এবার বন্যা ও ত্রাণের অজুহাত। চালের বাজার টালমাটাল। খুচরায় কেজি প্রতি দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 150 থেকে 250 টাকা। শাহজাহান খানের 7 দিনের রিমান্ডে। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করছে বিএনপি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি। সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র সহ গ্রেফতার। নিরাপত্তা নিশ্চিত না হলে আজ খুলবে না সব কারখানা। গার্মেন্টস খাতে আতঙ্ক এখনো কাটেনি। প্রথম আলো। তখন সাহস পায়নি, এখন তৎপর দুদক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের বিষয়ে তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য থাকার পরও যারা বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিল তাদের বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি। বসত ঘরটি বন্যার পানিতে ধসে পড়ে আছে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে মাটির সাথে একেবারে মিশে গেছে ঘরটি। 4 জেলায় বন্যা বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ নিয়ে চিন্তায় বন্যার্তরা। ঘুমের তদন্তে কমিশন। কার্যালয়ে প্রস্তুত নয়, কাজ শুরু করতে পারেনি কমিশন। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগের। শিল্পাঞ্চলে অস্থিরতা। যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর ও সাভারে আটক 14 জন। তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব। আহতের সংখ্যা 18,000-এর বেশি। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদ শুনুন দর্শক, আপনাদেরকে জানাচ্ছি। Flogging, dry belating, AIDS by cities, municipalities cannot make fogging, spraying larvicide effective as councillor who monitor are absent. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এই মুহূর্তে কিন্তু কাউন্সিলররা উপস্থিত না থাকা এবং সিটি কর্পোরেশনে যারা মেয়র রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা কিন্তু পলাতক থাকায় এই মুহূর্তে আসলে এই যে মশার যে পরিস্থিতি সেটি কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা গতকালকেও দেখেছিলাম যে 3 জনের মৃত্যুর খবর কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। অনেক মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে, বিভিন্ন হাসপাতালে সেগুলো মানুষ ভিড় করছে। এখন আসলে এই যে এই মৌসুমের মধ্যে এখন ডেঙ্গুর যে প্রকোপ শুরু হয়েছে সেটি আসলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। তিস্তা ওয়াটার ইস্যু হ্যাজ টু বি সলভড। ডক্টর মোহাম্মদ ইউনূস। অনটলারেট রিভার পলিউশন, নদী দূষণ একদম মেনে নেওয়া হবে না। আমরা দেখছিলাম যে আসলে সেটি বলছিলেন যে পানি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা দায়িত্বে রয়েছেন সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি কিন্তু বলছেন। দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন একজন অতিথি আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা যে বর্তমান ব্যবসার যে হালচাল সেটি নিয়েও কথা বলছিলাম তার সাথে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে। এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।